সারা দেশে শুরু হলো মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 18.5 লাখ পরীক্ষার্থী। এবার সকাল 8টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকায় ভোগান্তি কমেছে বলে মনে করছেন অভিভাবকরা। রাজধানী ঢাকায় অন্যান্য বারের চেয়ে যান চলাচলও ছিল স্বাভাবিক। এদিন নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, কোনো ধরনের উদ্বেগ ছাড়াই উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। সকাল থেকেই নগরীর কেন্দ্রগুলোতে শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণা। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও এবার প্রায় 2 ঘন্টা আগে মিলেছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ। প্রথম দিনে তাই কেন্দ্রের বাইরে জটলা ছিল কম। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000 শিক্ষার্থী, যা গতবারের চেয়ে প্রায় 79,000 কম। প্রতিটি কেন্দ্রে এবার বসেছে সিসি ক্যামেরা। কেন্দ্র অনেক আগে খুলে দিয়েছে, ছাত্রছাত্রীরা এসে সরাসরি কেন্দ্রে প্রবেশ করতে পারছে, যার কারণে বাইরে এত যানজট সৃষ্টি হয় নাই। সব বাচ্চাদের জন্যই মেইনলি, মেয়ের জন্য খতম করতেছি। মেয়ের জন্য আমিও এক্সাইটেড, দেখি এবার আল্লাহ আল্লাহ করে। মহাখালী, তেজগাঁও এবং ফার্মেট একটা ভাইটাল এরিয়া, মতিঝিল সহ, কিন্তু খুব অসাধারণ একটা ট্রাফিক ব্যবস্থা ছিল, খুব সুন্দর কন্ট্রোল ব্যবস্থা ছিল। তীব্র গরমও যেন কাবু করতে পারছে না মমতাময়ী মা আর দায়িত্বশীল বাবাকে। দীর্ঘ অপেক্ষার ক্লান্তি ছাপিয়ে সন্তানদের কল্যাণ তাদের একমাত্র চাওয়া। ওদের তো প্রথম বোর্ড পরীক্ষা, ওরা তো আর বোর্ড পরীক্ষা পায় নাই। আমরা সন্তানদের জন্য, সবার জন্য দোয়া করি। পরিবর্তিত পরিস্থিতিতে ছেলে মেয়েদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। প্রিপারেশন ভালো আছে, দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা। নগরীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা। শিক্ষক ও অভিভাবকদের সাথে আলাপকালে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডক্টর মাহাদি আমিন। আমরা চাই এমন একটা পরিবেশ গড়ে তুলতে যেখানে আমাদের শিক্ষার্থীরা কোনো ভয় বা ভীতির মাধ্যমে না, এমন একটা পরিবেশে পরীক্ষা দিবে যেখানে উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে। কারণ এই এসএসসি পরীক্ষায় তাদের ফলাফল যেটাই হোক না কেন, এর উপর ভিত্তি করে সামনের বাংলাদেশটাকে তারা গড়ে তুলবে। কন্ট্রোল রুমে গিয়ে আমি সিসি ক্যামেরাগুলো দেখেছি এবং দেখলাম প্রত্যেকটি কন্ট্রোল রুমে সিসি ক্যামেরা রয়েছে এবং হেড এক্সামিনার কেন্দ্র সচিব তার কক্ষে বসেই রুমগুলি পর্যবেক্ষণ করছেন। আমি নির্দেশ দিয়েছি যে সিসি ফুটেজ 7 দিনের জন্য থাকে। আমি বলেছি না, এটাকে আপনারা আর্কাইভে রেখে দেবেন, পরে কোনো কমপ্লেইন আসলে আমরা যেন ভেরিফাই করতে পারি। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 3,885টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখনো কাটেনি তেল সংকট। দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি নিতে হচ্ছে গ্রাহকদের। ভোগান্তি ও বিড়ম্বনার শেষ হবে কবে, সেই অপেক্ষায় রয়েছেন তারা। ফুয়েল পাস দিয়ে তেল দেয়া পাম্পগুলোতে চাপ কিছুটা কম। দাম বাড়লেও চাহিদা মতো তেল না পাওয়ার ক্ষোভও রয়েছে গ্রাহকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, সরকারের পক্ষ থেকে এ দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন। রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে যানবাহনের লম্বা সারি। দীর্ঘ সময় অপেক্ষার পর ফিলিং স্টেশন থেকে তেল নিচ্ছেন গ্রাহকরা। ফুয়েল পাস ছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না। এখানে আসার পরে ওনারা বলতেছে মোবাইলের অ্যাপস লাগবে। আমি ঘুমের থেকে উঠে গিয়ে লাইনে দাঁড়াইছি, মোবাইল আনি নাই। ওনাদেরকে অনুরোধ করলাম যে আমার 300 টাকার তেল দেন, 1200 টাকার লাগবে না। ওনারা দিবেই না। সকাল 5টার সময় লাইনে দাঁড়াইছি, বুঝছেন। লাইনে দাঁড়িয়ে এখানে আসছি, এখানে আসার পরে বলছে যে ফুয়েল কার্ড না হলে তেল পাওয়া যাবে না। তো আমি তো অ্যাপসটা ইনস্টল করে, অ্যাপসটা তো নিচ্ছে না, আমাকে লাইন থেকে বের করে দিল। ফুয়েল পাস যে চেক করতেছে, এটা লাইনে যদি চেক করতো তাহলে একটু সময় কম লাগতো। এখন এখানে এসে চেক করতেছে, যার কারণে দেখা যাচ্ছে যে আরও সময় লাগতেছে। সকাল গড়িয়ে দুপুর হলেও বেশ কয়েকটি পাম্পে ডিপো থেকে পৌঁছায়নি তেলবাহী গাড়ি। ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছেন চালকরা। সকালবেলা, দুপুর, বিকাল কখনো পাই না, তো বাধ্য হয়ে আজকে আসছি এখানে। আমি 7টা বাজে সিরিয়ালে আসছি এই আর কি। তো আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। সরকার বলতেছে তাদের কাছে মজুদ আছে, আর আমরা তো বাস্তবে তা পাচ্ছি না। রাজধানীর বাইরেও একই অবস্থা। দাম বাড়ানোর পরও চট্টগ্রাম, রাজবাড়ী, রাজশাহী সহ বিভিন্ন জেলায় তেলের পাম্পের সামনে রয়েছে যানবাহনের চাপ। সরবরাহ স্বাভাবিক না থাকার অভিযোগও করেন গ্রাহকরা। আসলে আমার মনে হয় যে এখানে সরবরাহের ঘাটতি আছে। সরবরাহ যদি ঘাটতি না থাকে তাহলে আসলে আমাদের হয়তো এই ভোগান্তিতে পড়ার কথা না। সরকার বলছে যে পর্যাপ্ত তেল আছে, কিন্তু মানুষ লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা মানুষ বিছানা চাদর দিয়ে বিছাইয়ে রাস্তার মধ্যে অপেক্ষা করতেছে তেলের জন্য। কয়েকটা পাম্প ঘুরেই তেল পাচ্ছি না। বিভিন্ন
দান দরবার করে কোনো কাজ করছে না। কম হলেও সব পাম্পে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সরকারি পদক্ষেপ চাইলেন গ্রাহকরা। অন্যদিকে সংকট কাটাতে বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত। সকালে বিচারক সুমন কর্মকার আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক সুমন কর্মকার। এর আগে কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার খুতবায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন এমপি আমির হামজা। এই মন্তব্যের জেরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মামলা আমলে নিয়ে আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে আদালত। ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা ও হেনস্থার প্রতিবাদে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মসূচির অংশ হিসেবে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ইন্টার্ন চিকিৎসক সোসাইটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা জানান, গত 19 এপ্রিল রাতে হাসপাতালের 13 নম্বর ওয়ার্ডে রোগীর এক স্বজনের হামলায় 2 ইন্টার্ন চিকিৎসক আহত হন। একইভাবে 20 এপ্রিল সন্ধ্যায় 36 নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্থার শিকার হন। এসব ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তারা 24 ঘন্টার কর্মবিরতি কর্মসূচি গ্রহণ করেছেন। তবে সব ধরনের চিকিৎসা সেবা চালু রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৈশ্বিক উত্তেজনার রেশ পড়েছে দেশের স্বর্ণের বাজারে। সবশেষ ভরিতে 2216 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন এই দাম বুধবার সকাল 10টা থেকেই কার্যকর হবে। এর ফলে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,50,193 টাকা নির্ধারণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 55 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিআরবি হাসপাতালের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে রাজধানীর পান্থপথে হাসপাতাল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক মোহাম্মদ শামসুর রহমান। ডক্টর সাইফুল ইসলাম মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সেবা সপ্তাহ 2026, যা 27 এপ্রিল পর্যন্ত চলবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও মানসম্মত চিকিৎসা সেবা অব্যাহত রেখে দেশের স্বাস্থ্য খাতে আরও অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে বিআরবি হাসপাতাল। এদিকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবছর 1218 বিদ্যালয় থেকে 130,668 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এবার 76টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট 1,46,817 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। নকল প্রতিরোধে কুমিল্লা বোর্ডের 6 জেলার আওতাধীন 277টি কেন্দ্রে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী বোর্ডের 8 জেলায় 274টি কেন্দ্রে 1,77,709 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় 81,831 জন পরীক্ষার্থী অংশ নেন। সিলেট বোর্ডের 4 জেলায় 225টি কেন্দ্রে 89,421 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। অন্যদিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে 1,07,651 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। অন্যদিকে যশোর শিক্ষা বোর্ড থেকে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 1,35,089 পরীক্ষার্থী। এছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডেরও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রীর নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রের ভেতর থেকেই ফেসবুকে লাইভ করেছেন কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
সকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান তিনি। এ সময় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে দেখা যায় সংসদ সদস্য সেলিম ভুঁইয়া হোমনা সরকারি কলেজ ভবনের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে একাধিক পরীক্ষার কক্ষের সামনে অবস্থান নেন এবং শিক্ষক ও পরীক্ষার্থীদের বিভিন্নভাবে নির্দেশনা দেন। এক পর্যায়ে তিনি একটি কক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের সঙ্গে কথোপকথনে বলেন এবং একজন পরীক্ষার্থীকে প্রশ্ন করেন পরীক্ষা সহজ হয়েছে কিনা। পরে তিনি আরও কয়েকটি কক্ষ পরিদর্শন করেন। পুরো লাইভটি প্রায় 8 মিনিট 57 সেকেন্ড স্থায়ী ছিল। গত 12 এপ্রিল এক সভায় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন নির্দেশনা দেন কোনো জনপ্রতিনিধি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। গ্রীষ্মের শুরুতেই তীব্র লোডশেডিংয়ে নাকাল গ্রামীণ জনপদের মানুষ। প্রতিদিন গড়ে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন প্রায় সব জেলার মানুষ। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি। আর লোডশেডিংয়ের জন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছে বিদ্যুৎ বিভাগ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, তাই দিনরাত এক করে চলছে পড়াশোনা। কিন্তু গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা মন দিতে পারছেন না পড়াশোনায়। এই চিত্র কুষ্টিয়ার গ্রামাঞ্চলের। সন্ধ্যার পরে পড়তে বসছি, তখন তো বিদ্যুৎ থাকছে না, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আসছে বিদ্যুৎ। আমরা রাত্রেবেলা কারেন্ট গেলে তো আর পড়তে পারি না, সেজন্য বিকেলে কিংবা দিনের বেলা যে কোনো সময় পাইলে আমরা বারান্দায় কিংবা যে কোনো জায়গায় বসে পড়ি। কুষ্টিয়ার মতো পাবনায়ও ত্রাহি অবস্থা। লোডশেডিংয়ের কারণে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনায় ব্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। 4-5 ঘন্টায় কারেন্ট থাকে না, আইপিএস আছে, তারপরও ব্যাকআপ দিচ্ছে না, যেহেতু চার্জ তো হতে হবে কারেন্টে। প্রচণ্ড গরম, এর মধ্যে ভালো করে পড়া যায় না। বৈশাখের শুরু থেকেই মৌলভীবাজার জুড়ে চলছে তীব্র লোডশেডিং। জেলার 7 উপজেলায় প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন মানুষ। আমার ছেলে পরীক্ষার্থী, বিদ্যুতে খুব সমস্যা করে। সন্ধ্যার পরে প্রতিদিন 2-3 করে কারেন্ট যায়। বিদ্যুতের এই বিপর্যয়ে আমি আসলে বিপর্যস্ত। সারাদিনই কারেন্ট প্রায় থাকে না বললেই চলে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে চাহিদার বিপরীতে বিদ্যুতের সরবরাহ কম থাকায় ঘন ঘন অতিরিক্ত লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। চাহিদা আছে একটা নির্দিষ্ট দিনে 15 মেগাওয়াট, তো গ্রিড আমাকে বললো যে ওই পয়েন্ট অফ টাইমে যে এখন থেকে আপনাদেরকে এটা 10 মেগাওয়াটের মধ্যে কন্ট্রোল করতে হবে লোডটা। তো তখন আমাদের বাধ্য হয়েই কারণ লোডশেডিং করতে হয়, কারণ লোডশেডিং যদি আমরা না করি সেক্ষেত্রে গ্রিডের ফ্রিকোয়েন্সি ফল করে যাবে, আর ফ্রিকোয়েন্সি ফল করলে ব্ল্যাক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লোডশেডিংয়ের কারণে চাঁদপুরের এসএসসি ও সমমান পরীক্ষার্থীরাও চরম দুর্ভোগে। দিনের প্রায় অর্ধেক সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। পরীক্ষা চলাকালীন যদি বিদ্যুৎ না থাকে তাহলে ছেলেরা লিখতে অসুবিধা হবে, আলোর ক্ষেত্রে সমস্যা হবে, ফ্যান না চলে তাদের শরীর ঘর্মাক্ত হয়ে যাবে। বিদ্যুৎ চলে গেলে আসলে ছাত্রদেরও বিড়ম্বনা, যারা গার্ডদের তাদেরও বিড়ম্বনা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছে এমটি নিনেমিয়া নামের একটি জাহাজ। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি বিকল্প পথে বাংলাদেশে আসছে। সকাল 6টায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি যাত্রা করে। আগামী মাসের 5 তারিখ এটি বাংলাদেশে পৌঁছার কথা। এরপর অপরিশোধিত তেল খালাস হলে তা সরবরাহ হবে চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে। ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে তৈরি হবে ডিজেল, পেট্রোল, অকটেন সহ 13 জাতীয় পণ্য। এর আগে কাঁচামালের অভাবে গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারির মূল উৎপাদন। সংকট সমাধানে উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি ও জ্বালানি মন্ত্রণালয়। আগামী 27 এপ্রিল দিনব্যাপী সফরে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে যশোরে প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 27 এপ্রিল যশোরে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। এদিন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী যদুনাথপুর খাল পুনঃখনন কাজে উদ্বোধন করবেন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জেলার প্রাচীন পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। বিএনপি ও সহযোগী সংগঠনগুলো জেলা জুড়ে প্রতিদিনই প্রস্তুতি সভা করছে। ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শাহিনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে হত্যায় সহায়তার দায়ে 2 নারীকে 7 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই রায় দেন।
2021 সালে তারাকান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ইকবালকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলা দায়ের করে তার পরিবার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে বন্ধ জুট মিলগুলো চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। সকালে বন্ধ থাকা নরসিংদীর পলাশে কোঅপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, নরসিংদীর দুটি সহ সারা দেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়। পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে কোস্টগার্ডের জালে ধরা পড়ল সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় দস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুইটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুর্ধর্ষ ডাকাত আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। নাটোরের সিংলায় চলন বিলে আনুষ্ঠানিকভাবে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। দুপুরে কৃষি বিভাগের তত্ত্বাবধানে উপজেলার শহরবাড়ি এলাকায় কৃষক হাসান আলীর জমিতে ধান কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধান কাটার কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান। চলতি মৌসুমে চলন বিলে বিঘা প্রতি ধানের ফলন 22 থেকে 25 মণ হবে বলে আশা কৃষি বিভাগের। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের নেতারা। বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়। বৈঠক শেষে নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিক চাপ সহ বিভিন্ন সংকটের মধ্যে রয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন এবং বেশ কিছু দাবি দাওয়ার বিষয়ে একমত হয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তিনি আগের সরকারগুলোর পথ অনুসরণ করবেন না এবং উদার গণতন্ত্রের পথে এগোতে চান। এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন নোয়াব সভাপতি। গ্রেফতারকৃত সাংবাদিকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিনা কারণে কারাবন্দী রয়েছেন কিনা বা হয়রানির শিকার হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হবে। আর তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, পত্রিকা মালিক ও সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি 3 মাসে একবার বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা। কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। আগামী 3 মাস পরে অলরেডি বসার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা 3 মাস পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। সবশেষ 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 223 জনে। এদিকে আজও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুরা। জ্বরের সঙ্গে নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে জানিয়ে উচ্চমাত্রার জ্বর, খাবারে অরুচি দেখা দিলে দ্রুত হাসপাতালে নেবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, গত 15 দিনে 26.5 লাখেরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুরা। জ্বর ও নিউমোনিয়ার লক্ষণ সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে শরণাপন্ন এসব শিশুর বেশিরভাগকে দেওয়া হচ্ছে নেবুলাইজ সাপোর্ট। ঢাকার বাইরে থেকে আসা বেশিরভাগ রোগী অন্য হাসপাতাল ঘুরে এই দুটি হাসপাতালের উপর নির্ভর করছেন। আগে ছিল মুন্সিগঞ্জ সদর হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করছে, সেখানে রাখে নাই, সেখান থেকে এখানে পাঠাইছে। আমরা কালকে রাত্রে ভর্তি করাইছি। 3-4 হাসপাতাল ঘুরে তারপরে এখানে আসছে। আমাদের কোনো হাসপাতালে রাখে নাই, সবাই বলে মহাখালী নিয়ে আসতে। চিকিৎসা শেষে অনেক শিশু সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে মিলছে ছাড়পত্র। আমরা আসছি 15 তারিখে সকাল 5টায়।
এখন আমরা শিশু হসপিটালে যেতেছি, আমাদেরকে রেফার করা হয়েছে ওর পুষ্টিহীনতার কারণে। আজকে 7 দিন ধরে আসছি, 7 দিন হয়ে গেছে, 7 দিন পর যাইতে আসি। হাম হওয়ার আগেই লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। র্যাশটা অ্যাপিয়ার করে, যেটা দেখে আমরা মেইনলি হামটা ডিমার্কেট করি বা রোগীরা বোঝে, সেটা আশা করে জ্বর আসার 3 থেকে 4 দিন পরে। তো তখন দেখা যায় যে এর আগ পর্যন্ত রোগীগুলো যেহেতু হাম বলে যে ট্রিটমেন্ট আমরা না নিই, তাহলে দেখা যায় যে এই রোগীগুলো হাম ছড়াতে থাকে। যদি হসপিটালে ভর্তি হয় তাহলে তো আমরা আমাদের গাইডলাইন অনুযায়ী চিকিৎসা করবো, আর যদি সে বাড়িতেও থাকে সেক্ষেত্রে তাকে অন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন একই বাসায় যদি অনেকগুলি বেবি থাকে তাহলে সেই বেবিটাকে একটু আমি আইসোলেট রাখবো। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, শিশুদের হামের টিকা দিতে ব্যাপক সাড়া পড়েছে। হামের টিকা কার্যক্রম চলমান আছে, তার একটা আপডেট হচ্ছে 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,39 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। তার মানে আপনারা ঠিক খেয়াল করছেন, সংখ্যাটা অনেক বড়। আমরা আমাদের সক্ষমতার মধ্যে যতটা সম্ভব খুব দ্রুত এই কাজটা করছি। হামের টিকা চালু হয় দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবার আশা করছেন চিকিৎসকরা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঋণ খেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংক থেকে টাকা নিয়ে যারা বিদেশে পালিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে এসালম গ্রুপের 80,000 কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করে সমঝোতার মাধ্যমে পুনর্গঠনের সুযোগ দেয়া হচ্ছে কিনা সংসদ সদস্য হাসনাত আবদুল্লার এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, পাচার হওয়া টাকা উদ্ধারে ওইসব দেশের সরকারের সাথে চুক্তি ও পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত 78,067.2 মিলিয়ন মার্কিন ডলার বিদেশ থেকে ঋণ নিয়েছে। তবে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে 90.66 মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা সব সরকারই বলে, কিন্তু নিজেদের স্বার্থে কেউ তা করে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় প্রেসক্লাবে সুজন আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা সংস্কার, সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের নির্দেশনা ও জন আকাঙ্ক্ষা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। আলোচনায় বক্তারা বলেন, নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের ওপর প্রভাব ফেলতে না পারে সেজন্য 2টি আইন অন্তর্বর্তী সরকার করতে চেয়েছিল। বর্তমান সরকারের বোঝা উচিত কেউ আর আগের অবস্থায় ফিরতে চায় না। আলাদা সচিবালয় থাকলে বিচার বিভাগ অনেকটাই স্বাধীনভাবে কাজ করতে পারত বলেও উল্লেখ করেন বক্তারা। রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় শরীফুল ইসলাম করিম সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আটক 5 জনের পরিচয় তুলে ধরা হয়। 20,000 টাকায় তাদের ভাড়া করা হয় বলেও জানায় র্যাব। হামলার পর বনানী থানায় মামলা হলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে টেন্ডার পাওয়া নিয়ে 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে এই হামলা হতে পারে বলে ধারণা করছে র্যাব। শুল্ক ছাড়ের সুযোগ নিয়ে অনেক ব্যবসায়ী এর অপব্যবহার করেন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ থাকায় এবার কর অব্যাহতির সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, যেই পরিমাণ রাজস্ব আদায় দরকার তার বেশিরভাগ লক্ষ্যমাত্রায় পূরণ হয় না, তাই কম হোক আর বেশি হোক দেশকে ঋণমুক্ত রাখার জন্য সবাইকে ভ্যাট ট্যাক্স দিতে হবে। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মানসিকতার পরিবর্তন করে ভ্যাট ট্যাক্স কমানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আলোচনায় দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন অংশ নেয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে দেশীয় বৈদ্যুতিক শিল্প প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল আমদানির ওপর শুল্ক কমানো সহ নীতিগত সহায়তা চেয়ে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়।
কারণ আমাদের টার্গেট হচ্ছে আসলে রেভিনিউ বাড়ানো। আমাদের যে বদনাম ইন্টারন্যাশনালি, আমাদের মতো দেশের যেই পরিমাণ রেভিনিউ আর্ন করার কথা আমরা ধারে কাছেও নাই, এই কথাটা বারবার বুঝতে হবে। সুতরাং আমরা যদি প্রত্যেকটা জায়গায় রেভিনিউ ছাড়ের অফার পাই আর ছাড়ের কথাই শুনি, তাইলে হবে না। আমাদেরকে যার সামর্থ্য কম সে কম দিবে, যার সামর্থ্য বেশি সে বেশি দিবে। এবারে নারী ক্রিকেট প্রসঙ্গ। রাজশাহীতে সিরিজ জয়ের লক্ষ্যে কাল দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সকাল 9:30টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয়ে সিরিজে 1-0 এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজটা জয় দিয়েই রাঙাতে চায় তারা। আসন্ন নারী টি-20 বিশ্বকাপের আগে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই বাংলাদেশের সামনে, তাই প্রস্তুতির জন্য এই সিরিজটি বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে স্বাগতিকরা। লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশের মেয়েরা।